তো এখানে একটা সুন্দর কথা বলেছেন বিচারপতি যে যদি দুর্নীতি আমি পাই তাহলে কিন্তু কার চাকরি থাকছে কার চাকরি থাকছে না আমি ওসব দেখব না, এটা বলে দিয়েছেন। এবং পরীক্ষা নিচ্ছে কিন্তু পরীক্ষা সঠিকভাবে সুষ্ঠুভাবে সমাধান হচ্ছে না কেন, খুব ওদিন উনি খুব অসন্তুষ্ট ছিলেন। এবং এই রকম যদি দেখা যায় তাহলে কিন্তু আর দুটো হিয়ারিংয়ে আরও পরিষ্কার হয়ে যাবে, তাহলে কিন্তু 32,000-এর চাকরি রাখাটা কষ্টকর আছে। এই স্কুল সার্ভিস কোথাও কিন্তু বলেনি যে দুর্নীতি হয়নি, একবারও বলার সাহস পায়নি দুর্নীতি হয়নি। ঠিক এরাও বলছে যে অনিয়ম বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়নি, এরা আবার অন্য রকমের একটা কথা বলছে। কিন্তু সুতরাং তার পক্ষপাতিত্ব করার কিছু নেই, সবাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষ দিচ্ছে। সে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা তো সর্বোচ্চ বিচারপতি দিয়ে দিল, তিনি যা বলেছিলেন তিনি মঞ্চ কম দুর্নীতি ধরেছিলেন, এরা হ্যাবক পরিমাণ দুর্নীতি ধরল। স্যার একেবারেই 32,000 আমরা যেমনটা দেখতে পেলাম এসএসসিতে একেবারে পুরো প্যানেল ক্যান্সেল, সেই জায়গায় দাঁড়িয়েও রাজ্য সরকার যে শুনানি শেষ হয়েছে যেটার জন্য আবারও এসএসসি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে নয়া বিজ্ঞপ্তি, সেই তখন কল্যাণ ব্যানার্জি একেবারে হাইকোর্ট থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন সেগ্রিগেশন করার দায়িত্ব কার। ঠিক একই চিত্র আবার আমরা 32,000-ও দেখতে পাচ্ছি, কি বলবেন সে বিষয়ে? প্রথমে কল্যাণবাবুর এটা আমি জবাব দিয়ে দিই। সেগ্রিগেশন হাইকোর্টে করেনি, সুপ্রিম কোর্টে করেনি, শুধু বলেছে এই কজন হচ্ছে কে দাগি। 15,000 তো তারা সেগ্রিগেট করেছেন, তিনি নিজে বলছেন যাকে দাগি, তাহলে সেই দাগিদের নামটা প্রকাশ করাটাই তো সেগ্রিগেশন। মুখে বললে তো হবে না কোন 15 জন, পশ্চিমবঙ্গের মানুষ তাদের জানুক যে 15,000, সেই 15,000-এর মধ্যে বেশ কিছু তাদের নেত্রী অঙ্কিতা অধিকারীর মাধ্যমে ইয়েতে এসেছিল, মানে তারা মিছিল করেছিল যে আমরা যে অযোগ্য তার প্রমাণ দিন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অযোগ্য, তাহলে ওদের নামগুলো ঠিকানাগুলো দিচ্ছেন না কেন? সেটা কি সুপ্রিম কোর্ট করবে? সেটা করার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের। আপনারা টাকা নিয়েছেন, ফর্ম ফিল আপ করেছেন, পরীক্ষা নিয়েছেন, রেজাল্ট বার করেছেন, রেজাল্টে দুর্নীতি হয়েছে, তাহলে কাদের কাদের দুর্নীতি কষ্ট করে চাকরি দিয়েছেন সেই নামগুলো প্রকাশ করার দায়িত্ব কোর্টের নয়, প্রকাশ করার দায়িত্ব আপনার। এবং একইভাবেই চলছে 32,000 প্রাইমারি, যেটা এখন বিরাট মোক্ষম জিনিস হয়ে দাঁড়িয়েছে যে এই চাকরিটা থাকবে কি থাকবে না। দেখুন, সে যে যার যত শত্রু হোক সবাই চাইবে চাকরি যেন না যায়, কিন্তু রাজ্য সরকার যেভাবে প্লট তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশনের মধ্যে, চিত্রনাট্য তৈরি করেছে, তার ভিতরে প্রচুর ফাঁক ফোকর ভর্তি। সেটা গতকালের হিয়ারিংয়ে পরিষ্কার হয়ে গেল এবং একেবারে পরিষ্কার হয়ে যাবে ফাইনাল দুটো হিয়ারিং 30 এবং 31শে জুলাই, ওই দুদিন হিয়ারিংয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, তারপরে কিন্তু হবে। এবং যেটা অবজারভেশন, যদি অবজারভেশনটা ফাইনাল রায়ে হয় না, কোনো সময় হয় না, রিসেন্টলি স্কুল সার্ভিস কমিশনের অবজারভেশনের ফাইনাল রায়ের মাত্রা পায়নি। তো এখানে একটা সুন্দর কথা বলেছেন বিচারপতি যে যদি দুর্নীতি আমি পাই তাহলে কিন্তু কার চাকরি থাকছে কার চাকরি থাকছে না আমি ওসব দেখব না, এটা বলে দিয়েছেন। এবং একটার উত্তর সেটা স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি শিক্ষা পর্ষদ দিতেই পারেনি। বলছে যে 9 নম্বর রুল অনুযায়ী তুমি প্যানেলটা প্রকাশ করোনি কেন? তখনই এই প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেটে কি বলল, ওটা আমাদের ব্যাপার, প্রকাশ করতে পারি নাও করতে পারি। তার মানে আমরা যেটা শুনেছি কোনো ওএমআর শিট নেই, সেটাই প্রমাণ হয়ে গেল। সুতরাং প্রায় 1.5 ঘন্টা ধরে শুনানি হয়েছে, সেখানেই একেবারে কোণঠাসা সরকার পক্ষ এবং শিক্ষা পর্ষদের অ্যাডভোকেট, পুরোপুরিভাবে কোণঠাসা, কারণ জাগমাগ করে সাজিয়ে গুছিয়ে একটা ওখানে দিচ্ছে। এবং উত্তর দিনাজপুর থেকে বেশ কিছু ছেলে তারা ওখানে গিয়ে একটা অ্যাডভোকেট রেখেছিল, সেই অ্যাডভোকেটের তিনি বলছেন আমার যারা আছে এরা কিন্তু টিচিং অ্যাপ্রিচিউট দিয়েছে। আপনাদের বলছি সাংবাদিকদের, আপনারা ওদের সামনে গিয়ে বলবেন
টিচিং অ্যাপ্টিটিউডটা কি? বোর্ড ওয়ার্ক করিয়েছিলেন? দেখবেন উত্তর দেবেন না। টিচিং অ্যাপ্টিটিউডটা কি তো জানতো। টিচিং অ্যাপ্টিটিউড মুখে হয় না। টিচিং অ্যাপ্টিটিউডের দুটো ভাগ। সেটা যারা বিএড নিয়ে পড়াশোনা করেছে, এমএড নিয়ে পড়াশোনা করেছে তারা বলবে টিচিং অ্যাপ্টিটিউড দুটো ভাগ। একটা হচ্ছে কি কমিউনিকেশন, আরেকটা হচ্ছে কি ডেমনস্ট্রেশন, মানে বোর্ড ওয়ার্ক। কমিউনিকেশন কি? ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকার মধ্যে সম্পর্কটা কত সুন্দর হবে সেটা কিসের মাধ্যমে? পাঠদান। তার মানে পড়াতে হবে, বোর্ড ওয়ার্ক করাতে হবে, হলো। দ্বিতীয়টা যে ডেমনস্ট্রেশন, আমি কেমনভাবে হাত পা, আমার অঙ্গভঙ্গিটা কেমন, ডেমনস্ট্রেশন। আমার অঙ্গভঙ্গিটা কেমন, আমি শুধু এমনি স্লেভ স্টিল দাঁড়িয়ে আছি বোঝাচ্ছি, তাহলে আমি শিক্ষক হিসাবে আমার দক্ষতাটা কতটা? হাত পা নাড়ার সঙ্গে, মুখ চোখ নাড়ার সঙ্গে তো ছাত্রছাত্রীরা আরও বেশি তারা বুঝবে সব জিনিসগুলো। তাহলে সেটা কতটা গ্রহণযোগ্যতা পায়, সেইটাই ডেমনস্ট্রেশন আর এই কমিউনিকেশনের মধ্যে। এবং এখানে বোর্ড ওয়ার্ক মাস্ট। কেন বলছি? এই প্রাথমিক শিক্ষা পর্ষদ লাস্ট যে পরীক্ষাটা, ইন্টারভিউটা সেই জায়গাটা কিন্তু ডেমনস্ট্রেশন মাস্ট। এবং আমি ছাত্রছাত্রীদের ডেমনস্ট্রেশন এখানে করিয়েছিলাম, সেখানে বোর্ড ওয়ার্কটা ছিল। যে শিশুদের শূন্য কিভাবে বোঝাবে, শিশুদের কিভাবে যোগ শেখাবে, এইটা তো মুখে বলা যায় না, এটা তো আমার বোর্ড ওয়ার্ক করে স্টুডেন্টদের বোঝাতে হবে। তা সেটা ওই উত্তর দিনাজপুর ওরা বলছে আমাদের হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের আর কারোর হয়নি, শুধু ওখানে হলো। এবং মাননীয় সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন তাদের বেশ কিছু জনকে ডেকেছিল, সবাইকে নয়, বেশ কিছু ডেকেছিল। তারা বলেছে টিচিং অ্যাপ্টিটিউড করায়নি। তাহলে যেটা হবে এক জায়গায় হবে কেন, সমস্ত জোনে কেন, সমস্ত জেলায় কেন হবে না? তাহলে ওখানে যারা এসেছিলেন সশরীরে তারা বলেছে কোনো রকম টিচিং অ্যাপ্টিটিউড হয়নি, কারণ তারা এক্সপার্ট, তারা জানে টিচিং অ্যাপ্টিটিউডটা কি, সেটাই এক্সপার্টরাই কেবল জানেন। এখানে উত্তর দিনাজপুরের এরা বলছে যে আমাদের এরা কিন্তু টিচিং অ্যাপ্টিটিউড দিয়েছে, অথচ কলকাতায় হয়নি, অন্য জেলায় হয়নি। এটা কি করে হয়? তাহলে বিচারপতি যেন পরিষ্কার বলে দিয়েছে যে আমার কাছে যদি সঠিক তথ্য, সঠিকভাবে যদি প্লেসমেন্ট না করা হয়, তাহলে আমি যদি দুর্নীতির গন্ধ পেয়ে যাই, যদি দুর্নীতি দেখি, তাহলে কিন্তু আমি ছাড়ব না। আমি কার চাকরি যাচ্ছে, কার চাকরি আছে, কে কষ্ট পাচ্ছে, কে সুখ পাচ্ছে, আমি ওসব দেখব না। আমি কিন্তু ব্যবস্থা করব, দুর্নীতি দেখলে আমি কিন্তু তার ব্যবস্থা করব। এবং তিনি বলেছেন যে প্রথম থেকেই কিন্তু তিনি বলেছেন যে এটা দুর্নীতির গন্ধ পাচ্ছি, শিক্ষা ব্যবস্থা এরকম কেন হচ্ছে, পুরো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলছেন এরকম কেন হচ্ছে, পরীক্ষা নিচ্ছে কিন্তু পরীক্ষা সঠিকভাবে সুষ্ঠুভাবে সমাধান হচ্ছে না কেন, খুব ওদিন উনি খুব অসন্তুষ্ট ছিলেন। এবং এই রকম যদি দেখা যায় তাহলে কিন্তু আর দুটো হিয়ারিংয়ে আরও পরিষ্কার হয়ে যাবে, তাহলে কিন্তু 32,000-এর চাকরি রাখাটা কষ্টকর আছে। কিন্তু বারংবার তো কোর্টে বলা হচ্ছিল যে বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়নি। হ্যাঁ, মানে অ্যাডভোকেট জেনারেল এটাই বলেছেন, বেনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে, কিন্তু দুর্নীতি হয়নি। কি অদ্ভুত ধরনের কথা। বেনিয়ম মানে এই যে টিচিং অ্যাপ্টিটিউড করানো হয়নি, এটা বেনিয়ম। তাহলে আবার যে অনেকে তারা ইন্টারভিউয়ে যায়নি, তাদের কাছে চিঠি চলে গেছে, রেজাল্ট বার হওয়ার 1 বছরের পরে প্যানেল ক্যালকুলেশন হয়, তারপরে অনেকে চাকরি পেয়েছে, সে তো দেখেছে এসএমএসে। তাহলে এগুলো বেনিয়ম, এগুলো অনিয়ম, বেনিয়ম। তাহলে এই অনেকগুলো অনিয়ম, বেনিয়ম ইজুকাল টু দুর্নীতি, এটা খুব স্বাভাবিক। সুতরাং একজন অ্যাডভোকেট জেনারেল এরকম কথা বলছে, এটা সত্যি খুব অদ্ভুত লাগে। যে সুতরাং দুর্নীতি হয়েছে সেটা বলতে পারছে না, যে বলাটা কেমন হবে। দেখুন আপনি স্কুল সার্ভিস কমিশনে দীর্ঘদিন ধরে সওয়াল জবাব হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। এই স্কুল সার্ভিস কোথাও কিন্তু বলেনি যে দুর্নীতি হয়নি, একবারও বলার সাহস পায়নি দুর্নীতি হয়নি। ঠিক এরাও বলছে যে অনিয়ম বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়নি। এরা আবার অন্য রকমের একটা কথা বলছে। কিন্তু সেখানে যখন 9 নম্বর না 7 এরকম হবে, 7 কি 9 নম্বর যে রুল আছে,
সেই রুলে তোমাকে প্যানেল পাবলিশ করতে হবে। যে ফেল করেছে সেও জানুক আমি কত পেয়েছি, যে লাস্টে আছে সেও জানুক আমি কত পেয়েছি। এখনো পর্যন্ত তো এরার ফ্রি কোনো লিস্ট প্রকাশিত হয়নি, কোনো লিস্ট প্রকাশিত হয়নি। তাহলে এটা তো সমস্ত পরীক্ষায়, পিএসসি পরীক্ষায়, মাদ্রাসায়, স্কুল সার্ভিস, সেখানে তো লিস্ট বার হয়ে গেল। তাহলে এখানে বার হবে না কেন? তাহলে নিশ্চয়ই এটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। যে সুতরাং বিচারপতি যদি রায় দেয়, তিনি কারোর উপরে এক পেশে রায় দেবেন না। তিনি তথ্য প্রমাণ দেখবেন, বাদী বিবাদী তথ্য প্রমাণ দেখে যেটা সঠিক মনে হবে সেটা তিনি রায় দেবেন। যে সুতরাং তার পক্ষপাতিত্ব করার কিছু নেই। সবাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষ দিচ্ছে। সে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা তো সর্বোচ্চ বিচারপতি দিয়ে দিল। তিনি যা বলেছিলেন, তিনি মঞ্চ কম দুর্নীতি ধরেছিলেন, এরা হ্যাবক পরিমাণ দুর্নীতি ধরল। তাহলে সিঙ্গেল বেঞ্চের বিচারপতির যে ঠিক দিয়েছিল সেটা একেবারে পরিষ্কার। যে সুতরাং এখানে আমাদের সামনে 30 এবং 31 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমরা সব বুঝে যাব। স্যার একেবারেই শেষ প্রশ্ন, আমরা কোর্টে যে চিত্র দেখতে পেলাম গতকাল, একেবারেই বিচারপতির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা স্কুলে না গিয়ে কোর্টে কেন আসছেন? উত্তর দিনাজপুর থেকে যারা এসেছিল তাদের অ্যাডভোকেটের পেছনে বেশ কিছু ছেলে দাঁড়িয়েছিল। তখন বিচারপতির চোখে পড়ার পরে বিচারপতি বললেন, আপনারা আজকের কি স্কুল ছুটি, শুক্রবার? না। তাহলে আপনারা স্কুল অফ দিয়ে এখানে আসলেন কেন? জোর ধমক। তার মানে আপনাদের শিক্ষা দীক্ষার প্রতি, শিশুদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এতজন মিলে আপনারা স্কুল অফ করে চলে এসেছেন। এই জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা এই। এবং সেই সঙ্গে সঙ্গে ওদের অ্যাডভোকেটকেও খুব ধমক দিয়েছেন বিচারপতি। এটা তো কাম্য নয়। বলেছে এটা তো ফাইনাল হিয়ারিং নয়। বিচারপতি বলেছেন এটা তো ফাইনাল হিয়ারিং নয়। তাহলে আজকের স্কুল ছেড়ে এখানে আসলেন কেন? তার কোনো সুষ্ঠু জবাব দিতে পারেনি। অর্থাৎ বিচারপতিকে বিভিন্নভাবে একটা পরিবেশ তৈরি করছে এরা, যাতে বিচারপতি রায়টা 32,000 রায়টা খুব খারাপ রায় দেয়। তারাই বাধ্য করছে বলা যেতে পারে। বাধ্যই করছে। দেখুন কালকের বিচারপতির মেজাজটা তো খারাপ করে দিল। অতগুলো তারা স্কুল ছেড়ে কেন এখানে আসলো? এবং যে আমরা 7 নম্বর আর 9 নম্বর রুল মেনে আমরা প্যানেল প্রকাশ করতে পারি, আবার নাও করতে পারি। এটা একটা কমিশনের কথা হলো? প্রকাশ করতে পারি, আবার নাও করতে পারি। তুমি তার রুলের মধ্যে লিখেছো কেন যে এটা প্রকাশ করব? অর্থাৎ প্রকাশ করলেই কিন্তু আবার ঝামেলায় পড়ে যাবে। সেই জন্যে প্রকাশ না করাই ভালো, অথবা আদৌ ওএমআরসিটা আছে কি সন্দেহ আছে। স্যার তাহলে তো কোথাও না কোথাও এই 26,000-এর মতন 32,000 এবার পথে বসতে চলেছে। ভগবান নাই করুন, এটা শিক্ষক হিসাবে চাই না, যে যাই মনে করুক। যারা অযোগ্য তারা পথে বসুক, কিন্তু যোগ্যরা থাকুক। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তো যোগ্য অযোগ্য কে তো কিছুই বোঝাচ্ছে না। সে লিস্টটি জনসমক্ষে প্রকাশ করছে না, এখনও পর্যন্ত প্রকাশ করে। সুপ্রিম কোর্টের অর্ডার, তাহলে এখানে এই হাইকোর্টের অর্ডার যাই দিক না কেন এটা তো মানবে না। এরা আবার যে কোনো প্রকারে ঠাকনা করে আবার সুপ্রিম কোর্ট চলে যাবে। যে সুতরাং এই জিনিসগুলো রাজ্যে বারবারই হচ্ছে। একটা 26,000-এর মতো চাকরি চলে গেল, সেটার ক্ষত এখনও শুকায়নি, সে পরীক্ষা এখনও হয়নি। সেই সঙ্গে সঙ্গে আবার এই 32,000। তাহলে রাজ্যের শিক্ষিত যুবকদের কি হবে? অর্থাৎ পরিশ্রম আর মেধা বা এই 32,000 যদি যায়, তাহলে আবার প্রমাণিত হবে পশ্চিমবঙ্গের পরিশ্রম আর মেধা হেরে যাচ্ছে দুর্নীতির কাছে, অর্থের কাছে।